প্রিয় গৌরব, আশা করি সপরিবারে খুব ভালো আছো। তুমি আমার ছোট ভাইয়ের মতো, তাই তুমি করেই বলছি। আমি নিজে একজন বাংলা সাহিত্যপ্রেমী মানুষ। নেশাই বলো আর পেশাই বলো, সবই ওই সাহিত্যকে ঘিরে। মাঝে একটু চোখের সমস্যা হওয়ায় বই পড়তে পারছিলাম না। তখন আমার এক সহকর্মী আমায় প্রেতকথা শোনবার পরামর্শ দেন। বলেন, একবার শুনে তো দেখো, মন ভালো হয়ে যাবে। মনে একটু দ্বিধা নিয়েই শোনা শুরু করি, কিন্তু শুনতে শুনতে কখন যে এক আলাদা জগতে পৌঁছে গেলাম নিজেও জানতে পারিনি। সেই শুরু। তারপর কয়েক মাসের মধ্যে তোমার চ্যানেলের অনেকগুলি এপিসোডই শুনে ফেলেছি। সত্যি বই পড়ার থেকে আনন্দ কোনো অংশে কম নয়। মজার কথা হলো এই যে, আমি তোমার প্রেত কথা পরিবারের একজন, না তুমি আমার পরিবারের একজন, সেই সীমারেখাটাও কোথায় যেন মিশে গেছে। কবে যে আমার ছোট ভাইয়ে পরিণত হয়েছ আমি জানতে পারিনি। আমাদের পরিবারে ঘটা একটা অদ্ভুত ঘটনা তোমাকে জানাতে বড় ইচ্ছা হলো। ঘটনাটা পড়ে যদি তোমার মনে হয় এটা সবাইকে জানানোর মতো, তাহলে তোমার ওই সুন্দর কণ্ঠে যদি পাঠ করো, বড় আনন্দ পাবো। সত্যি, আমি আপনাদের পরিবারের একজন নাকি আপনারা আমার পরিবারের একজন, এখন আর সেই লাইনটা নেই। আমরা সবাই একই পরিবারের অংশ। আমি পড়ছি যেভাবে উনি লিখেছেন। ঘটনাটি আমার বাবার সঙ্গে ঘটেছিল। প্রথমে আমাদের একটু পারিবারিক পরিচয় দিয়ে দিই, তাতে ঘটনাটা বুঝতে একটু সুবিধা হবে। আমাদের দেশের বাড়ি বর্ধমান জেলার একটি গ্রামে। একসময় আমরা সেখানকার জমিদার ছিলাম, এবং ওই গ্রামের স্কুল, চিকিৎসালয়, কলেজ সবই আমাদের পূর্বপুরুষদের দান করা জমি এবং অর্থে নির্মিত। বর্তমানে আমার বাবা এবং কাকারা মিলে সেই গ্রামের জন্য একটি এনজিও প্রতিষ্ঠা করেছেন, এবং সেখানে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ বিতরণ, শিক্ষাদান, কম্পিউটার শিক্ষাদান এবং আরও অনেক কিছু করা হয়। এখানকার পিছিয়ে পড়া শ্রেণীর উন্নয়নের জন্য আমরা সবসময় কিছু না কিছু করার চেষ্টা করি। এই কর্মযজ্ঞের পুরোটাই আমাদের পূর্বপুরুষদের আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে, এবং একটি বিশেষ কারণে আমাদের পরিবার সানন্দে বহন করে চলেছে। এই বিশেষ কারণটি নিয়েই আজকের এই ঘটনার অবতারণা। আমার বাবা ছোট থেকেই পড়াশোনায় এবং খেলাধুলায় তুখর ছিলেন। তার সাথে আমার বাবার একটি বিশেষ গুণ ছিল, তিনি জমিদার বাড়ির ছেলে হয়েও অনায়াসেই মিশে যেতে পারতেন পাশের কুলিপাড়ার ছেলেদের সঙ্গে। তাই কুলিপাড়ার লোকেরাও আমার বাবাকে বড় ভালোবাসত। এই কুলিপাড়ার একটি ছেলে ছিল মইদুল। সে কোনোদিনও স্কুলে যেত না, তবে খুব ভালো ফুটবল খেলত। প্রথম দিকে খেলার মাঠে একটু সংকুচিত থাকলেও আমার বাবার প্রাণখোলা ব্যবহার অচিরেই তাকে বাবার খুব ঘনিষ্ঠ করে তোলে। এবার মূল ঘটনায় আসি। আমার বাবা 1970 সাল নাগাদ স্কুলের শেষ পরীক্ষায় খুব ভালো নম্বর সহ প্রথম বিভাগে পাশ করে। তারপর কলকাতার একটি অতি অভিজাত কলেজে রসায়ন নিয়ে স্নাতক স্তরে ভর্তি হন। বাবা সারা সপ্তাহ হস্টেলে পড়াশোনা করে শনিবার গ্রামের বাড়িতে ফিরে যেতেন। যে সময়কার কথা বলছি, তখন গ্রামের দিকে যোগাযোগ ব্যবস্থার হাল ছিল খুবই করুণ। সামান্য হাতে গোনা কয়েকটা বাস, তাও আবার অর্ধেক দিন চলে না। হাঁটা আর সাইকেল এই ছিল মূলত যাতায়াতের মাধ্যম। ঘটনাটা বোঝার সুবিধার্থে আমার বাবার জবানিতে লিখছি। সময়টা 1971 সাল। আজ কলেজ থেকে বের হতে বড্ড দেরি হয়ে গেল। কোন রকমে হাওড়া স্টেশনে পৌঁছে দেখি স্টেশন ভিড়েই ভিড়। একিরে বাবা, আজ ট্রেন চলছে না নাকি? কিন্তু আজ তো আমাকে বাড়ি যেতেই হবে। মায়ের শরীরটা ভালো নেই বলে ভাই টেলিগ্রাম করেছে। তারপর থেকেই মনটা বড্ড আকুল হয়ে আছে। খবর নিয়ে জানলাম ট্রেন নাকি কোথায় বন্ধের জন্য আটকে ছিল। আসবে, তবে দেরি হবে। কি আর করা যায়, আপন মনেই গজগজ করতে করতে স্টেশনে বসে রইলাম। ট্রেন এলো প্রায় রাত 8টার পর। হাওড়া থেকে আমাদের গ্রামের স্টেশন পৌঁছতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেগে যায়। বুঝলাম স্টেশন থেকে বাড়ি পৌঁছতে আজ হাঁটা ছাড়া আর কোনো গতি নেই, কারণ লাস্ট বাস 9টার মধ্যে ছেড়ে চলে যায়। যাকগে, যত রাতি হোক বাড়ি তো পৌঁছবো, এই ভেবে ট্রেনে উঠে পড়লাম। ঠিক রাত 10টা বেজে 10 মিনিটে গাড়ি নামিয়ে দিল স্টেশনে। চারিদিক শুনশান। স্টেশনের একমাত্র চায়ের দোকানটাও বন্ধ হয়ে গিয়েছে। যে সময়কার কথা বলছি, সেই সময় গ্রামের দিকে রাত্রি 10টা মানে প্রায় মাঝরাত। খুব স্বাভাবিকভাবেই জনপ্রাণী চোখে পড়ল না। আকাশের চাঁদ ঝলমল করছে, সেই আলোয় যেন ভেসে যাচ্ছে চারিদিক।
লাস্ট বাস স্টেশন থেকে অনেক আগেই ছেড়ে দিয়েছে, জানাই ছিল, তাই দেরি না করে হাঁটা লাগালাম। হেঁটে বাড়ি যেতে প্রায় ঘন্টাখানেক লেগে যাবে। সেই সময় গ্রামের অবস্থা এরকমই ছিল এবং হাঁটতে আমরা অভ্যস্ত। রাস্তা চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে। মাঝে মাঝে গাছের পাতার ফাঁক ফোকর দিয়ে জ্যোৎস্নার আলো রাস্তায় এক অদ্ভুত মায়াজাল সৃষ্টি করেছে। বেশ ফুরফুর করে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আপন মনে গুনগুন করতে করতে এগিয়ে চললাম আমি। এইভাবেই কেটে গেল বেশ কিছুক্ষণ। আমাদের গ্রামটি দামোদর নদীর ধারে। নদীর বাঁধে উঠবার দুটি রাস্তা আছে, একটি শর্টকাট এবং একটি বড় রাস্তা। বড় রাস্তা দিয়ে গেলে প্রায় মিনিট 15-20 বেশি সময় লাগে। মনে মনে ভাবলাম শর্টকাট নেব, তাহলে কিছুটা সময় হয়তো বাঁচে। এই ভাবতে ভাবতে হাঁটছি, হঠাৎ কানে এলো, কিরে মহি, এত রাতে ফিরছিস? আমার বাবার নাম মহিতোষ, বন্ধুরা মহি বলে ডাকত। এটা মইদুলের গলা না? এত রাতে এই রাস্তায় মইদুল এলো কোথা থেকে? থমকে দাঁড়িয়ে পড়লাম। এদিক ওদিক তাকিয়ে বললাম, কে? মইদুল? হ্যাঁ রে, কোথায় রে তুই? দেখতে পাচ্ছি না তো। রাস্তার দুপাশে সারিবদ্ধ গাছের ফাঁক থেকে বেরিয়ে এলো মইদুল। হেসে বলল, আরে এই তো আমি, অন্ধকারে দেখতে পাসনি। সত্যি গাছের ওই জায়গাটা বেশ অন্ধকার। চাঁদের আলো যেন এই ছায়াময় রহস্যময়তার পর্দা তুলে তাকাতে ঠিক ভরসা করছে না। মইদুলকেও আবছা দেখতে পাচ্ছি, বা বলা চলে মইদুলের পরনের সাদা কুর্তাটাই শুধু যেন দেখতে পাচ্ছি। আমি বললাম, আর বলিস না ভাই, এত দেরি হয়ে গেল না আজ। তা তুই এত রাতে কি করছিস সেখানে? বাড়ি যাবি তো? চল, ভালোই হলো, একসাথে যাই। মইদুল যেন একটু ফ্যাকাশে গলায় বলল, না রে ভাই, আমার এখন বাড়ি যাওয়া যাবে না, তুই যা। তবে ভাই, আজ যেন শর্টকাট নিস না, বড় রাস্তা দিয়ে যাবি। আমি একটু অবাক হয়ে বললাম, বাড়ি যাবি না? কোথায় যাচ্ছিস এত রাতে? একই রকম ফ্যাকাশে হেসে মইদুল বলল, হ্যাঁ, সে অনেক কথা, পরে শুনিসক্ষণ। এখন যা বলছি তাই কর। শোন, আমি এখন আসছি, হ্যাঁ আমার দেরি হয়ে যাচ্ছে, আর যা বলছি তা কিন্তু শুনবি। আধো অন্ধকারে মইদুল কোথায় যেন চলে গেল, ঠিক ঠাহর করতে পারলাম না। শুধু আধার ভেদ করে ওর গলার স্বর ভেসে এলো, শর্টকাটটা নিবি না কিন্তু? হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। কি যে হলো ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম। কি যে বলল মইদুল, আর কোথায় বা হঠাৎ করে চলে গেল, কিছুই বুঝলাম না। আর শর্টকাটটা নেওয়ার কথা না বলল কেন? বিজ্ঞান পড়া মন বিদ্রোহ করে উঠল। ততক্ষণে শর্টকাট রাস্তার মুখে এসে পড়েছি। প্রায় 15-20 মিনিট কম হাঁটতে হবে। আর রাতও যথেষ্ট হয়েছে। রাত হয়েছে বলে মইদুল হয়তো চোর ডাকাতের ভয় পেয়েছে। রাতে ভয় পাওয়ার মতোই রাস্তাটা, যথেষ্ট ঝোপঝাড় আর গাছপালায় ভর্তি। একটা ভাঙা নীলকুঠিও আছে সেখানে। আপন মনে হেসে উঠলাম, আছে তো কয়েকটা টাকা, সে চোর ডাকাত চাইলে তাদের দিয়ে দেবক্ষণ। শর্টকাট ধরলাম। ওই তো দামোদরের বাঁধ দেখা যাচ্ছে। সোজা হাঁটতে থাকলাম। কিছুক্ষণ হাঁটার পর কিছু একটাতে ধাক্কা খেয়ে পড়তে পড়তে নিজেকে সামলে নিলাম। এই রাস্তাতে তো ধাক্কা খাবার মতো কিছু নেই। টর্চটা জ্বালালাম। এতক্ষণ জ্যোৎস্নার আলোর জন্য টর্চের কোনো প্রয়োজন পড়েনি। তবে আগেই বলেছি, এই রাস্তাটা কিন্তু বেশ অন্ধকার, ঝোপঝাড় এবং গাছপালাতে ভর্তি। তবে চেনা রাস্তা বলে এতক্ষণ টর্চটা না জ্বালিয়ে যাচ্ছিলাম। টর্চের আলোটা ফেলে দেখি একটা কাঁচা কবর, পাশে তখনও বেলচা রাখা। মনে মনে প্রশ্ন এলো, এই রাস্তাতে কবর কেমন করে এলো? দামোদরের বাঁধটাই বা কই? পথ ভুল করলাম? যে পথ আমার নখদর্পণে, এখন সোজা পথ ভুল হলো কিভাবে? আমি যুক্তিবাদী লোক, বিজ্ঞানের ছাত্র। কি ব্যাপারটা হলো বোঝার জন্য একটু পিছু ফিরলাম। কিছুক্ষণ হাঁটার পরেই পাকা রাস্তায় এসে পৌঁছলাম। আবার সোজা তাকালাম। চাঁদের আলোয় পরিষ্কার দামোদরের বাঁধ দেখা যাচ্ছে। সোজা রাস্তা খানিকটা হাঁটলেই গিয়ে উঠে পড়ব বাঁধের উপর। একটু থতমত খেয়ে আবার ওই রাস্তাতেই হাঁটা শুরু করলাম। ঠিক কিছুক্ষণ পরে আবার সেই কাঁচা কবরটা। এ তো অদ্ভুত ব্যাপার। আরো যেটা আমাকে অবাক করল, এখান থেকে দামোদরের বাঁধটা দেখা যাচ্ছে না। এরকমটা তো
হবার কথা না। কি হচ্ছে আমার সঙ্গে? আবার ফিরে গেলাম পাকা রাস্তায়। তৃতীয়বারেও একই ঘটনার পুনরাবৃত্তি। এই প্রথমবার একটু ভয়ে ভয়ে করতে লাগলো। যুক্তিবাদী মনের উপর মস্তিষ্ক প্রভাব বিস্তার করে বলতে লাগলো, ফিরে যাও, আজ শর্টকাট নিও না। কি করব ভাবছি, ঠিক এই সময় আমি যেন আবার মইদুলের গলা পেলাম। এবার যেন কি আকুতি সেই আওয়াজে, মহিরে, গোয়ার তুমি করিস নে ভাই, বড় রাস্তা দিয়ে যা। আমার গলা দিয়ে অজান্তেই বেরিয়ে এলো, মইদুল, হে মইদুল, কোথায় রে তুই? হে মইদুল, কি হচ্ছে সব? কোনো সাড়া এলো না, শুধু একটা দমকা হাওয়ায় পাশের গাছের পাতাগুলি মর্মর ধ্বনি তুলে সব চুপ করে গেল। মনে মনে ভাবলাম, না না, মইদুল না, এটা বোধহয় আমার মনের ভুল। তারপর ঠিক করলাম, থাক, শর্টকাটে কি কাজ নেই, বড় রাস্তা ধরেই যাই। বড় রাস্তা ধরে ঘুরপথে যখন বাড়ি পৌঁছলাম, তখন ঘড়ির কাঁটা প্রায় 12টা ছুঁই। বাড়ির সবাই ধরে নিয়েছিল আমি আজকে আর ফিরব না। মা তাড়াতাড়ি খাবার বেড়ে দিলেন, বললেন, আগে খেয়ে নে। মায়ের শরীরটা আগের থেকে ভালো আছে দেখে মনটা ভালো হয়ে গেল। লক্ষ্য করলাম আমার ছোট ভাই কি যেন বলবে বলে উসখুস করছে, আর মা চোখের ইশারায় বারবার ওকে থামিয়ে দিচ্ছে। খাওয়া শেষ করে বললাম, কি ব্যাপার বলো তো, শিবু কি বলতে চাইছে? মা বলল, সে একটু পরে শুনবি খন, তুই আগে বল, এত দেরি হলো কেন তোর? আমরা তো ভেবেছিলাম তুই বোধহয় আজকে আসবি না। মুখ ধুতে ধুতে বললাম, আর বলো না, একে তো ট্রেন লেট, তারপর রাস্তায় না আজ মইদুলটা এমন হেঁয়ালি করলো, শুধু শুধু কতটা সময় চলে গেল। কাল দেখাও, দিচ্ছি ধরে ব্যাটাকে। কথা শেষ না করতেই দেখি মা, বাবা, ভাই সবাই অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে। আমি বললাম, কি হলো, এইভাবে দেখছো কেন সবাই? আমার বাবা আমার পাশে বসে পিঠে হাত রেখে বললেন, তোমার কোথাও ভুল হচ্ছে না তো বাবা? মইদুল কিভাবে তোমার কাছে আসবে? সে যে আজ সকালে সাপের কামড়ে মারা গেছে, এই খবরটা দেওয়ার জন্যই তোমার ভাই উসখুস করছিল। তোমার মা চাইছিলেন তুমি আগে খেয়ে একটু ঠান্ডা হয়ে বসো, তারপর শোনানো হবে। আসলে এত খারাপ খবর তো একটা। শুনলাম ওই শর্টকাটের রাস্তাতেই পরিত্যক্ত নীলকুঠির ইটের পাঁজায় গোখরো সাপের বাসা হয়েছিল। কেউ লক্ষ্য করেনি। মইদুল স্টেশন থেকে হেঁটে ফিরছিল, সেই সময় ওই শর্টকাটের রাস্তায় সাপের কামড়ে সে মারা যায়। আজ বিকেলেই ওকে কবর দেওয়া হয়েছে। আমি চিৎকার করে উঠলাম, না না, এই হতে পারে না, তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি স্পষ্ট দেখেছি ওকে, ওর গলার স্বর শুনেছি, এ কিভাবে সম্ভব? বলতে বলতে হঠাৎ মনে পড়ে গেল সেই কাঁচা কবরটার কথা। ছিটকে ঘর থেকে বের হতে যাচ্ছিলাম, বাবা আটকে দিলেন, বললেন, যথেষ্ট রাত হয়েছে, কাল সকালে সেখানে যেও। সারা রাত ঘুম এলো না, এপাশ ওপাশ করতে রইলাম। ভোর হতে না হতেই ছুটলাম কুলিপাড়ার দিকে। আরে এ কি, এখানে এত ভোরে এত হইচই কেন? আমাকে দেখেই এক মহিলা ছুটে এলো, বুক চাপড়াতে চাপড়াতে বলল, ও বাবু, দেখো না গো, কি সর্বনাশটাই হলো আমাদের। সকালে ওই কাল সাপ আমাদের মইদুলকে নিল, আর রাতে নিল আমার ভাইপোটাকে। ও বাবু, তোমরা তো আমাদের মা বাপ, কিছু ব্যবস্থা করো গো বাবু, আমাদের শেষ করে দিল গো। আমার তখন ওর হাহাকার কানে ঢুকছিল না। ধরা গলায় বললাম, তোমার ভাইপো কখন আর কোথায় মারা গেছে বললে? বউটা কাঁদতে কাঁদতে বলল, ওই তো বাবু, রাত 11টা 11:30 হবে, ওই শর্টকাটের রাস্তা দিয়ে ফিরছিল গো বাবু, কাল সাপে কেটে দিল গো। আমার গলার কাছটা দলা পাকিয়ে এলো। ঠিক ওই সময় তো ওখান দিয়ে আমার ফেরার কথা ছিল। মইদুলকে কোথায় কবর দেওয়া হয়েছে জেনে ছুটলাম সেই দিকে। মইদুলের কবরের সামনে গিয়ে চমকে উঠলাম।
এটা তো গত রাতে যার কবরের সামনে বারবার চলে আসছিলাম, সেই কবরটা। এখনো পাশে পড়ে আছে বেলচাটা। তাহলে কি আমি ওর কথা শুনলাম না দেখে আমায় বাধা দেবার জন্য মইদুলই বারবার টেনে আনছিল আমাকে? আমি পারলাম না, চিৎকার করে কেঁদে উঠলাম। কেঁদে বললাম, তুই মরে গিয়েও বন্ধুত্ব রাখলি ভাই, আমায় বাঁচিয়ে দিলি। কতক্ষণ কেঁদেছিলাম জানি না। একটা দমকা হাওয়া যেন আমাকে ঘিরে পাক খেতে খেতে আমায় আদর করে চোখের জল মুছে দিল। অনেক দূর থেকে যেন আবছা একটা গলা, মইদুলের গলা, ভেসে এলো। কাঁদিস নে রে ভাই, কাঁদিস নে। আমার গলা চিরে বেরিয়ে এলো একটা আর্তনাদ। চিৎকার করে বললাম, আমি যে তোর জন্য কিছুই করতে পারলাম না রে ভাই। আবারও মনে হলো হাওয়ার সাথে ভেসে কোনো একটা আওয়াজ, যার গলা চেনা যায় না, যার শব্দ স্পষ্ট বোঝা যায় না, কানের মধ্যে এসে বলে গেল, আমার পাড়াটাকে একটু দেখিস ভাই, ওরা বড্ড অসহায়, পারলে ওদের একটু সাহায্য করিস ভাই। আমি ঠিক জানি না এ সত্যি মইদুলের আওয়াজ কিনা, আমি জানি না এ আমার মনের আওয়াজ কিনা। তখন আমার কাছে দমকা হাওয়া, চোখের জল, মইদুলের কণ্ঠস্বর, আমার অন্তরাত্মার ডাক সব মিলে মিশে একাকার হয়ে গেছে। আমি যেন একটা ঘোরের মধ্যে চলে গেছি। সম্বিত ফিরতে চোখ মুছে উঠে দাঁড়ালাম। মইদুলের কবরে হাত রেখে প্রতিজ্ঞা করলাম, তোদের পাড়ার উন্নতির জন্য আমার পক্ষে যা সম্ভব হয় আমি তাই করব ভাই, আজীবন করে যাব। যতদিন বাঁচব আসবো তোর কবরে, আগের মতোই গল্প করব তোর সাথে। আমার বাবা একটি নামজাদা কলেজের রসায়নের অধ্যাপক ছিলেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। আমার কাকা কলকাতার স্বনামধন্য চিকিৎসক। আমার বাবা নিজের উপার্জনের অনেকটা অংশই সেই পিছিয়ে পড়া পাড়াটির উন্নয়নে ব্যয় করেছেন, আজও করে চলেছেন। আমার কাকা আমার বাবার পদাঙ্কই অনুসরণ করেছেন। চিকিৎসার দিকটা তিনিই দেখেন। আমরাও সাধ্যমতো সাহায্য করি এই কর্মযজ্ঞে। তোমার হয়তো শুনে ভালো লাগবে যে পিছিয়ে পড়ে যাওয়া পাড়াটি আজকে অনেকটাই সামনের সারিতে। আমার বাবার বক্তব্য, ওনার তো বেঁচে থাকারই কথা নয়, যার দয়ায় তাঁর এই জীবন, তার কথা রাখতে তিনি সব কিছু করতে পারেন। এত বছর পরেও আমার বাবা প্রতি সপ্তাহে নিয়ম করে দেশে যান এবং চলে যান মইদুল কাকার কবরে। চুপ করে বসে থাকেন সেখানে, হয়তো মনে মনে গল্প করেন দুজনে। আমরা সে সময় কেউ বাবাকে বিরক্ত করি না, বাবার কাছে যাই না। থাক না, দুই বন্ধুতে একটু একান্তে। গৌরব এই ছিল আমার ঘটনা, আমার বাবার জীবনে ঘটে যাওয়া এমন একটি ঘটনা যা তার জীবনকে চিরতরে বদলে দেয়। এই ঘটনাটি আমাদের খুব কাছের কয়েকজন ছাড়া কেউ জানতো না, তাই সঙ্গত কারণে আমি গ্রামের নাম উল্লেখ করলাম না। ঘটনাটা যদি ভালো লাগে এবং তোমার মনে হয় সকলকে শোনানোর মতো, তাহলে তোমার সুন্দর কণ্ঠে যদি পাঠ করে শোনাও, বড় আনন্দ পাবো। খুব ভালো থেকো। ইতি, তোমার এক দিদি। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। Wow, আমাদের চারিপাশে কত আনটোল্ড হিরোজ থাকে, আমরা এই ঘটনা পড়ে জানতে পারলাম। একটি পাড়াকে, যেখানে কিনা আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে সকলেই নিজেদের সুবিধা বুঝে মানুষকে সাহায্য করে, নিজে কিছু পেলেই তবেই মানুষকে সাহায্য করে, সেখানে দাঁড়িয়ে একজন মানুষ বছরের পর বছর ধরে, সারাটা জীবন ধরে শুধু বন্ধুত্বের জন্য, শুধুমাত্র সেই বন্ধুর ফ্যামিলিকে নয়, তার পাড়াটাকে এন্টায়ারলি হেল্প করে যাচ্ছেন। এটা যে কত বড় স্যাক্রিফাইস, এটা যে কত বড় স্পিরিচুয়ালিটি, এর কোনো এর কোনো ব্যাখ্যা নেই। এবং আমার মনে হয় এই ঘটনাটা আমাদের কিন্তু বেশ ভালো লাগলো, মানে আমাদের টিমের খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই এটা জানাবেন যে মইদুল যদি না থাকতো সেদিন তাহলে কি হতো, তাহলে হয়তো এই ঘটনাটা আমরা পেতাম না। সো মইদুল কাকার আত্মার শান্তি কামনা করি, এবং মইদুল কাকা যেন ঊর্ধ্বগতি প্রাপ্তি লাভ করেন, যদি এখনো তিনি থেকে থাকেন আমাদের মাঝে। আমার মনে হয় এখন আর তিনি আমাদের মাঝে নেই,
কিন্তু তার স্মৃতি, তার বলা কথা, তাকে করা প্রমিসগুলো কিন্তু রয়ে গেছে। আমি গৌরব আছি আপনাদের সঙ্গে। সাউন্ডে সৌম্যদীপ, গ্রাফিক্সে অনিকেত। শুনছেন প্রেত কথার 514 নম্বর এপিসোড। চলে যাচ্ছি আজকের পরবর্তী ঘটনায়। কিন্তু ঘটনায় যাওয়ার আগে মনে করিয়ে দিই, আমাদের ঘটনা পাঠানোর জন্য মেইল করুন pretkotha@gmail.com অথবা প্রেতকথার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠান ঘটনা। সমস্ত লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে আমাদের খুঁজে পাওয়া খুবই সহজ। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। হ্যালো দাদা, আমি কলকাতা থেকে ঋদ্ধি সরকার বলছি। তুমি আমার প্রণাম এবং ভালোবাসা নিও। আমি এই বছর সবে বেহালা সারদা বিদ্যাপীঠ ফর গার্লস স্কুল থেকে এইচএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। দাদা, আমি তোমার সুমধুর কণ্ঠের খুব বড় ভক্ত। তোমার কণ্ঠে যে কোনো ঘটনাই অসাধারণ লাগে শুনতে। আমি প্রেত কথা যে সময় থেকে শোনা শুরু করেছিলাম, মানে 2020 সাল, সেই সময় থেকেই পরিবারের সঙ্গে যুক্ত। তবে এটা ঠিক যে আমি প্রেত কথার নিয়মিত শ্রোতা নই, কারণ পড়াশোনার চাপে অনেক সময় একটা দুটো এপিসোড মিস চলেই যায়। কিন্তু প্রেত কথার বেশিরভাগ এপিসোডই আমার শোনা এবং প্রেত কথার একজন একনিষ্ঠ ভক্ত আমি। আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনার কথা লিখতে বসলাম। এতদিন পরীক্ষা চলায় লিখতে পারিনি, তাই আজ অবশেষে সময় বার করে লিখতে বসলাম ঘটনাটি। লেখায় কোনো ভুল ত্রুটি হলে তুমি তোমার এই বোনটিকে ক্ষমা করে দিও। হাই ঋদ্ধি, আমার অনেক ভালোবাসা নিও এবং আমাদের পরিবারের সঙ্গে যে তুমি সবসময় ধরে যুক্ত, এটা শুনে আমার খুব ভালো লাগলো। কত পুরনো মানুষজনদের সঙ্গে কথা হয় প্রেত কথার মাধ্যমে। এবং আরেকটা বিষয় বলার, সেটা হলো আমিষ আসছে প্রেত কথার হরর শর্ট ফিল্ম, পরের মাসে আমরা আনবো। সো সবাই একটুখানি বেশি বেশি করে এই সময় প্রেত কথাকে প্রমোট করো, প্রেত কথাকে শুনো এবং বন্ধুদের কাছে আমিষ আসছে এই খবরটা পৌঁছে দিও। ঘটনায় যাই। এই ঘটনাটি আজ থেকে প্রায় 17-18 বছর আগের। তখন আমার বয়স 1 বছর। ঘটনাটি মেইনলি ঘটেছে আমার মায়ের সাথে। আমি, আমার মা এবং বাবা আমার জন্মের পর থেকেই ভাড়া থাকছি। এই রিসেন্ট আমরা ফ্ল্যাট কিনেছি। তো যাই হোক, তখন ধরো মোটামুটি 2007 সাল চলছে। সেই সময় আমার মা বাবা ঘর চেঞ্জ করছিল এবং সেই কারণেই কম ভাড়ায় ভালো ঘর খুঁজছিল। এরকমই সময় তারা দাসপাড়ার ওদিকে একটি খুব কম পয়সায় বড় ঘর ভাড়া পায়। বাড়িটার যতটুকু বিবরণ জানি, আমি মায়ের মুখে শুনেছি, তা হলো এরকম। প্রথমে রয়েছে একটা মেইন গেট। মেইন গেট পেরিয়ে সামনে রয়েছে একটা উঠোন। উঠোনটা পেরিয়ে ঘরের দরজা। দরজা খুললেই প্রথমেই চোখে পড়বে রান্নাঘর, এবং রান্নাঘরের পাশ দিয়ে একটা বিশাল বারান্দা। বারান্দা পেরিয়ে ছিল ভিতরের ঘর। একটি ঘর ছিল, কিন্তু ঘরটি বিশাল বড় ছিল, আর বাথরুম ছিল ঘর সংলগ্ন। আর যে উঠোন পেরিয়ে আমরা ঘরে ঢুকেছিলাম, সেই উঠোনে ছিল একটি ড্রেন। বলা যেতে পারে আমরা যদি ঘরের ভিতর রান্নাঘর থেকে যদি দরজাটা খুলি, তাহলে সামনেই ড্রেনটা দেখতে পাবো। আবার আমাদের ভিতরের যে ঘর, সেই ঘরের জানলা দিয়েও সেই হাই ড্রেনটাকে দেখা যেত। আর আমাদের খাটটা ছিল ঘরের সেই জানলাটার অপোজিট দেয়ালে। যেহেতু জানলার বাইরে ড্রেনটা দেখা যেত, সেই কারণে খাটটা আমাদের উল্টো দিকে রাখা ছিল। আর যারা ভাড়া দিয়েছিলেন, মানে যারা বাড়িওয়ালা, তারা থাকতেন উপরের তলায়। এই যে পুরো বাড়িটি ছিল এল প্যাটার্নের, এবং আমরা যে ঘরটিতে থাকতাম, সেই ঘরের শেষেই ছিল পরপর 3টি ঘর। কিন্তু সেই ঘরগুলিতে কোনোটাতেই ভাড়াটিয়া আসেনি, ঘরগুলি ফাঁকাই পড়েছিল। অর্থাৎ বাড়িওয়ালারা থাকতেন দোতলায়, এবং নিচে ছিল টোটাল 4টি পরপর ঘর, যেখানে প্রথম বড় ঘরটিতে আমরাই থাকতাম। এবং এই ঘরটিতেই ছিল একটি বড় বারান্দা, এবং পাশের 3টি ঘর আমাদের ঘরের মতো এত বড় ছিল না। সেই সময় নিচের তলায় ঘরের যে ডিসক্রিপশন দিলাম, এত যে বড় ঘর, তার ভাড়া ছিল মাত্র 900 টাকা। হ্যাঁ, আমি যে সময়ের কথা বলছি, সেই সময় হয়তো 900 টাকার মূল্য এখনকার তুলনায় বেশি ছিল, কিন্তু তা বলে 900 টাকায় অত বড় ঘর পাওয়া যেত না। কিন্তু আমার মা বাবা দুজনেরই ঘরটা খুব পছন্দ হয়, এবং সেই কারণে তারা ঘরটা ভাড়া নিয়ে নেয়। তো প্রথম দিন যখন আমার মা বাবা মালপত্র নিয়ে ঘরে যায়, তখন সব মালপত্র সেটিং করার পর যখন রান্নাঘরের লাইট লাগানো হচ্ছিল, পরপর 2টি নতুন বাল্ব সেখানে লাগানো হলেও কেটে যায়। এই ঘটনায় মা একটু অবাকই হয়, এবং পরপর 2টো নতুন বাল্ব নিয়ে এসে রান্নাঘরে আবার লাগানো হয়। কিন্তু সেই 2টো নতুন বাল্বও কেটে যায়। কিন্তু এই বিষয়টা নিয়ে কেউ সেরকম কিছু ভাবে না, ভাবে হয়তো কোনো লুজ কানেকশন হচ্ছে বা অন্য কিছু। কিন্তু এরপর থেকে একে একে টুকরো টুকরো ভাবে অনেকগুলি ঘটনা ঘটতে থাকে। প্রথমত, মা যখন আমাদের বাড়ির টুকটাক কাজ করার জন্য একজন লোককে বাড়িতে রাখতে চান,
তখন কেউই তেমনভাবে সেই বাড়িতে কাজ করতে আসতে চায় না, এবং তারা জানায় যে তারা এই বাড়িতে কাজ করবে না। তো মা ভাবে ঠিক আছে, নিজেই সব কাজ করে নেবে। এভাবেই আমাদের নর্মাল দিন কাটতে থাকে, কিন্তু টুকরো টুকরো কিছু ঘটনা এমনভাবে ঘটতে থাকে যেগুলো প্রথমে সাধারণ মনে হলেও পরে যখন সমস্ত ঘটনাগুলিকে একসাথে জোড়া হয় তখন একটি অন্য রূপ ধারণ করে। আচ্ছা, এখানে বলে রাখি, আমি নাকি ছোটবেলায় এরকম কোনো বাচ্চা ছিলাম না যে নাকি খুব বেশি কাঁদতো। মানে আমি কাঁদতাম না বেশি। আমরা আগে যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়িতেও মা আমাকে যখন অন্য ঘরে রেখে নিজে রান্নাঘরে কাজ করতো, তখন নাকি আমি নিজের মনেই বসে বসে খেলতাম। কিন্তু এই বাড়িতে আসার পর থেকে আমার মা লক্ষ্য করে যে মা যখনই রান্নাঘরে চলে যেত তখনই আমি ঘরে থাকলে কাঁদতাম। আর অদ্ভুত ব্যাপার হলো, আমি কাঁদতাম সেই জানলাটার দিকে মুখ করে। প্রথম প্রথম মা ভাবতো যে হয়তো নতুন বাড়িতে গেছি, সেই কারণে আমি হয়তো ওরকম কান্নাকাটি করছি, কিন্তু না, এখানে ঘটনাটা থেমে থাকে না। মা আস্তে আস্তে লক্ষ্য করে আমি যখনই কোনো খেলনা নিয়ে খেলি না কেন, সে খেলনাগুলো যখন পড়ে যায় কোনো না কোনো ভাবে সে খেলনাগুলো জানলাটার দিকেই চলে যায়, যে জানলাটার পিছনে ড্রেন ছিল। এখন এই ঘটনাটাকে শুনে কারোর অদ্ভুত নাও লাগতে পারে, এবং আমার মায়েরও সমস্ত কিছু নর্মাল বলেই মনে হচ্ছিল। বাচ্চা খেলতে খেলতে খেলনা জানলার কাছে পড়ে গেলে অস্বাভাবিক না লাগাটাই স্বাভাবিক। এরপর একদিন সন্ধ্যাবেলা যখন বাবা মাকে নিয়ে বাইরে বেরোয়, তখন মা বাড়িতে একা ছিল। প্রায় সন্ধে হয়ে এসেছে। সারাদিনের কাজকর্ম করে মায়ের চোখটাও লেগে এসেছে। মায়ের সবে একটু তন্দ্রা মতো এসেছে। এমন সময় মা হঠাৎ শুনতে পায় একটা বাচ্চার খিলখিল হাসি। মা একটু অবাক হয় যে কি হলো ব্যাপারটা, মেয়ে তো বাড়িতে নেই, তাহলে বাচ্চার আওয়াজটা কোথা থেকে আসছে? বাড়িওয়ালাদের তো কোনো ছোট বাচ্চা নেই, তার ছেলে অফিসে চাকরি করে, তাহলে বাচ্চার আওয়াজ আসছে কোথা থেকে? এবার আগেই বলেছি, যেহেতু মা সেই সময় তন্দ্রার মধ্যে ছিল, তাই মা মনে করে যে মা ভুল শুনেছে, কারণ সেই সময় আওয়াজ বন্ধ হয়ে গেছিল। যখন মায়ের আবার চোখ লেগে আসে, তখন মা আবার শুনতে পায় কোনো একটা বাচ্চার খিলখিলানি হাসি। এরপর ক্রমাগত বাচ্চার খিলখিলানি হাসি চলতে থাকে। আর কখনো সেই হাসি বদলে যায় কান্নায়। সে কান্নায় জড়িয়ে আছে যেন কত আবেগ, যেন একটা বাচ্চার কত আবদার, কত না বলা কথা, কত অভিমান। কখনো মনে হচ্ছে যেন কোনো বাচ্চা ঝুনঝুনি বাজাচ্ছে আর হাসছে। মাই ঘটনায় যতটা না ভয় পায়, তার থেকেও বেশি অবাক হয় যে বাচ্চার আওয়াজ কোথা থেকে আসছে, কারণ সেই বাড়ির আশেপাশে তেমন একটা বাড়িও ছিল না। মা সেই সময় কিছুটা ভয় পেয়ে তাড়াতাড়ি খাট থেকে নামে, উপরতলায় বাড়িওয়ালাদের কাছে যায় এবং পুরো ঘটনাটা তাদেরকে বলে। বাড়িওয়ালা বলে যে মা হয়তো সারাদিন কাজকর্ম করেছে, উপরন্তু আমি বাড়িতে নেই, সেই কারণেই আমার জন্য চিন্তা করতে করতে মা এসব ভুল শুনেছে। তারা মাকে প্রায় এক প্রকার জোর করেই কোনো রকম ভাবে বুঝায় যে মা ভুলই শুনেছে। মাও মনে করে সেটাই হয়তো ঠিক হবে, কারণ আশেপাশে কোনো বাড়ি তেমন নেই, আর যে একটা দুটো বাড়ি আছে সেই বাড়িতে এত ছোট বাচ্চাও নেই। তো মা ঘরে ফিরে এসে ভাবে যে হয়তো মা সত্যিই চিন্তা করতে করতে এইসব শুনতে পেয়েছে, তাই মার বেশি কিছু না ভেবে শুয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়ে। সেই দিন আর কিছু হয় না। পরে আমরা বাড়ি ফিরলে মা আর বাবাকে সেই বিষয়ে কিছু জানায় না। এরপর আবার 2-3 দিন নর্মাল ভাবে কেটে যায়। তবে আমার ওই কান্না এবং আমার খেলনাগুলোর সেই জানালার দিকে চলে যাওয়াটা চলতেই থাকে। এরপর 2-3 দিন পর একদিন আমার বাবার অনেক রাতে ফেরার কথা ছিল, কারণ অফিসে অনেক প্রেশার পড়েছিল। অদ্ভুত ব্যাপার ছিল, সেই বাড়িতে যাওয়ার পর থেকে বাবার খুব কাজের প্রেশার বেড়ে গেছিল। প্রায় দিনই রাত হয়ে যেত ফিরতে, এবং মাকে একা একা সেই পুরো ফাঁকা জায়গায়, ফাঁকা বাড়িতে আমাকে নিয়ে থাকতে হতো। এখানে আরেকটা কথা বলে রাখি, যতদিন আমরা ওই বাড়িতে ছিলাম ততদিনে প্রায় প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কারেন্ট চলে যেত। তো যাই হোক, আবার ঘটনায় ফিরি। সেই দিন বাবা সন্ধ্যাবেলায় মাকে ফোন করে জানিয়ে দিয়েছিল যে বাবার ফিরতে ফিরতে মোটামুটি রাত্রি 12টা-1টা বেজে যাবে। আর আমি যে সময়ের কথা বলছি সেই সময় রাত্রি 12টা মানে অনেক রাত।
সেই সময় মানুষ বেশি রাত জাগতো না। আমার মা প্রথমে আমাকে ঘুম পাড়িয়ে বাবার জন্য খাটে বসে অপেক্ষা করতে থাকে, কিন্তু একটা সময় পরে মায়ের চোখ লেগে আসে। কতক্ষণ ঠিক মা ঘুমিয়েছে মা জানে না, কিন্তু হঠাৎই মা শুনতে পায় যে বাবা বাইরে থেকে মাকে দরজা খোলার জন্য ডাকছে এবং দরজায় খুব মৃদু মৃদু টোকা মারছে। মা সাথে সাথে আসছি বলে বিছানা ছেড়ে উঠে যায় এবং তালা খুলে দরজা খুলে দেখে কই, কোথাও তো কেউ নেই। মা একটু অবাক হয়, কারণ মা স্পষ্ট শুনেছে বাবা মায়ের নাম ধরে মাকে ডেকেছে। মা একটু উঠোনে এদিক সেদিক উঁকি মেরে দেখে যে কই না, বাবা তো আসেনি। তখন মা একটু ভয় পায় এবং সাথে সাথে ঘরে চলে আসে, তালা দিয়ে আবার শুয়ে পড়ে। এরপর মা বাবাকে ফোন করে। ফোন বলতে তখন কিপ্যাড ফোন। বাবা মাকে জানায় যে সে সবে অফিস থেকে বেরিয়েছে, ফিরতে ফিরতে 1টা বাজবে। মা ফোনে টাইম দেখে, তখন বাজে রাত 11:15। এইবার মা সত্যি একটু ভয় পায়। পরদিন সকালে বাবা চা খেতে বসে যখন, তখন মাকে জিজ্ঞাসা করে যে অত রাতে মা হঠাৎ করে বাবাকে ফোন কেন করেছিল। তখন মা বাবাকে কিছু জানায় না। মা ভাবে যে হয়তো বাবাকে বললে বাবা মাকে নিয়ে মজা উড়াবে, তাই মা কিছু জানায় না বাবাকে। ভাবে যে হয়তো মনের ভুল হবে নিজেরই। তবে যতই মনের ভুল ভাবুক না কেন, মায়ের মনে একটা সন্দেহ থেকেই যায়। এতটা মনের ভুল তো মায়ের হয়নি, এতটা ভুল তো মা শোনেনি। এরপর একদিন মা আমাকে ঘরে বসিয়ে দুপুরবেলা রান্নাঘরে বাসন মাজছিল। বাসন মাজা শেষ করে এসে মা দেখে যে আমি ঘরে নেই। অদ্ভুত ব্যাপার, মা ভীষণ ভয় পেয়ে যায়। একটা 1 বছরের ছোট বাচ্চা ঘর থেকে একা একা কি করে উধাও হয়ে যেতে পারে, এবং যদি বাচ্চা বাইরে বেরিয়েও যায় তাহলে মায়ের চোখে সবার আগে পড়ার কথা, কারণ মা তো রান্নাঘরেই আছে। আমাকে ঘর থেকে বের হতে দেখলে আগে তো রান্নাঘরটাই পার হতে হবে, তবেই তো আমি বাইরে কোথাও যেতে পারবো। তাহলে আমি গেলাম কোথায়? সব থেকে বড় কথা, তখন আমি অত ছোট একটা মেয়ে, আর খাট থেকে একা একা নামবই বা কি করে? এইসব যুক্তিগুলো মায়ের মধ্যে খুব অল্প সময়ের মধ্যেই আসছিল এবং মা খুব ভয় পেয়ে গেছিল যে আমি কোথায় গেলাম। মা সাথে সাথে ঘরের বাইরে বেরিয়ে এদিক ওদিক আমায় খুঁজতে থাকে, কিন্তু আমায় কোথাও দেখতে পায় না। মা প্রচন্ড ভয় পেয়ে কাঁদতে কাঁদতে উপরতলায় চলে যায় এবং বাড়িওয়ালার কাছে গিয়ে আমার হারিয়ে যাওয়ার কথাটা বলে। বাড়িওয়ালি দিদান খুব অবাক হয়ে যায় এবং আমার মায়ের সাথে আমাকে খুঁজতে বেরোয়। পুরো উঠোন তারা খুঁজে ফেলে, বাথরুম দেখে নেয়, কোথাও আমাকে খুঁজে পায় না। এরপর মা আর সেই দিদা মিলে রাস্তায় বের হয় আমাকে খুঁজতে। এদিক ওদিক দেখে তারা হতাশ হয়ে যখন বাড়ি ফিরে আসছে, তখন উঠোনে দেখে এক অদ্ভুত দৃশ্য। মা আর দিদা দুজনেই দেখে যে আমি উঠোনে ঠিক সেই ড্রেনের সামনে বসে আছি এবং অঝরে কাঁদছি। মা কাঁদতে কাঁদতে আমায় কোলে তুলে নেয় এবং আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মা আর দিদা দুজনেই অবাক হয়ে যায় এটা ভেবে যে তারা যখন আমাকে খুঁজতে বেরিয়েছিল তখন তারা সারা উঠোন খোঁজার পরেও আমাকে কোথাও পায়নি, এমনকি সারা বাড়িতে আমায় কোথাও পায়নি। তাহলে যখন ফিরে এলো তখন আমি ট্রেনের সামনে বসে কাঁদছি কিভাবে? এটা কি করে হতে পারে? এটা তো অসম্ভব। আর সব থেকে বড় কথা, আমি খাট থেকে নামলাম কি করে? কারণ আমি তখনও একটা 1 বছরের ছোট বাচ্চা। এই ঘটনায় মা ভীষণ ভয় পেয়ে যায় এবং কোনো যুক্তি খুঁজে পায় না যে আমি সেখানে গেলাম কি করে। রাতে বাবাকে যখন এই ঘটনাটা মা বলে, তখন বাবা তো প্রথমে বিশ্বাসই করতে চায় না, এবং এই ঘটনার পরেও আমার মা বাবা সে বাড়ি ছেড়ে যায়নি। তারা এটা ভাবতেও পারেনি যে এটা কোনো অলৌকিক কিছু হতে পারে। এরপর মায়ের সাথে ঘটে সেই বিশেষ ঘটনাটি, যে ঘটনার কারণে মা বিশ্বাস করতে বাধ্য হয় যে এই সব ঘটনা যা যা এতদিন ধরে ঘটছিল তা কোনো সাধারণ বিষয় নয়। সেদিন সকাল থেকেই সারাদিন বৃষ্টি হবার পর বিকেলবেলা বৃষ্টিটা থেমেছিল। তখন সন্ধে আনুমানিক 7টা হবে। আগেই বলেছিলাম প্রত্যেক সন্ধেবেলা কারেন্ট যেত। সেই সন্ধেবেলাও কারেন্ট গিয়েছিল এবং সেই সময় কারেন্ট সবে এসেছিল। মা রান্নাঘরে টুকটাক হাতের কাজ সেরে সবে ঘরে ঢুকেছে। এমন সময় দেখে যে আমি খাটের উপরে রয়েছি, কিন্তু একটা ঝুনঝুনির আওয়াজ আসছে, যেটা খাটের তলা থেকে আসছে। মা একটু ভয় পায়। আমি খাটের উপরে, তাহলে খাটের তলা থেকে ঝুনঝুনির আওয়াজ আসছে কিভাবে?
মা ভয়ে ভয়ে খাটের তলায় উঁকি মারে, কিন্তু দেখে সেখানে কিছু নেই। এরপর মা যখন খাটের তলা থেকে মুখটা তুলে আমার দিকে তাকায়, খাটের উপরে তখন এক অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। এখানে বলে রাখা ভালো, সেই সময়ে যেহেতু আমি ছোট ছিলাম, তাই খাটের উপর আলাদা করে এক্সট্রা কাঁথা পেতে, নিচে প্লাস্টিক পেতে, তার উপর একটা ছোট চাদর পেতে আমাকে বসিয়ে রাখত। মানে মেইন বিছানার উপর আমি যেখানটায় বসতাম সেই জায়গাটা একটু উঁচু মতো করা ছিল, আর একটা এক্সট্রা চাদর পাতা ছিল যেখানে আমাকে বসিয়ে বা শুয়ে রাখা হতো, যেমন আর 5টা বাচ্চাকে ওই সময় শুয়ে বা বসিয়ে রাখা হয়। মা খাটের তলা থেকে মুখ তুলে দেখে যে আমায় বসানোর জন্য যে এক্সট্রা চাদরটা উপরে পাতা ছিল, সেই চাদরের নিচে যেন কিছু একটা যাচ্ছে। মানে ধরো কোনো কিছুর উপর একটা চাদর পাতা, এবং সেই চাদরের নিচ দিয়ে যদি কোনো একটা জীব হেঁটে চলে, তাহলে চাদরের উপর দিয়ে সেটা দেখতে যেরকম লাগবে, সেরকমই একটা অদ্ভুত দৃশ্য মা সেই সময় খাটের তলা থেকে মুখ তুলে দেখতে পায়। মায়ের কথায় সেই জীবটা যেন কন্টিনিউ একই জায়গায় দাঁড়িয়ে হাঁটতে থাকে চাদরের নিচে। মা যেই চাদরটা সরায়, অমনি অদ্ভুতভাবে দেখে চাদরের নিচে কিছু নেই। ঘটনাটা এতটাই অদ্ভুত ছিল আর এতটাই হঠাৎ করে হয়েছিল যে মা কি করবে কিছু না ভেবে পেয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। আর আমি এর মধ্যেই কান্নাকাটি শুরু করে দিই, আর আমার কান্নার শব্দে মায়ের সম্বিত ফেরে। মা সাথে সাথে আমাকে কোলে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে এবং রাস্তায় এসে আমাকে নিয়ে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে থাকে। এই ঘটনায় মা ভীষণই ভয় পেয়ে গেছিল, কারণ মা ভেবেছিল চাদরের তলায় হয়তো সত্যি কোনো প্রাণী থাকতে পারে, কিন্তু তার বদলে সেই চাদরের তলায় কোনো কিছুই ছিল না। কিন্তু তাহলে চাদরের উপর এরকম দেখা যাচ্ছিল কি করে? মানে কি ছিল ওটা যেটা চাদরের তলায় নড়াচড়া করছিল বা চলাচল করছিল? এইসব প্রশ্নের কোনো উত্তর ছিল না, এবং মা কি করবে কিছু ভেবেও পাচ্ছিল না। সে কারণে মা বেশ কিছুক্ষণ ঘরের ভিতর ঢোকে না। এরপর এক সময় হাঁটতে হাঁটতে মায়ের এক পুরনো বান্ধবীর সাথে মায়ের হঠাৎ দেখা হয়। বান্ধবী মায়ের সাথে টুকটাক কিছুক্ষণ কথা বলে তারপর মাকে জিজ্ঞাসা করে যে মা কোথায় এসেছে, এখানে কি করে এলো। তো মা তখন তাকে বাড়িটার দিকে আঙুল তুলে দেখায় যে ওই বাড়িতে আমরা ভাড়া আছি। মায়ের বান্ধবী এই কথাটা শুনে কিছুক্ষণ চুপ করে যায়, কিন্তু মাকে কিছু বলে না। এরপর আরো কিছুক্ষণ কথাবার্তা বলে সে বান্ধবী চলে যায়। এরপর কিছুক্ষণ পর মা ঘরে চলে আসে, কারণ সারাক্ষণ তো ভাবে বাইরে দাঁড়িয়ে থাকা যায় না। সেদিন রাতে আর কিছু হয় না। পরের দিন সকালে যখন বাবা বাজার করতে যায়, তখন মায়ের সেই বান্ধবী বাবার কাছে আসে এবং বাবাকে একটা ঘটনা বলে। সে বান্ধবীর ভাষায় ঘটনাটা অনেকটা এরকম: তোরা যে বাড়িতে ভাড়া গেছিস, সে বাড়িতে আজ থেকে প্রায় 1 বছর আগে একজন মিস্ত্রি তার পরিবার নিয়ে ভাড়া থাকতো। কাছে একটি বাড়িতে সে মিস্ত্রি এবং তার আরো সঙ্গী সাথীরা কনস্ট্রাকশনের কাজ করছিল। সে মিস্ত্রির 3টি সন্তান ছিল, 2টি ছেলে, 1টি মেয়ে। মেয়েটি ছিল সবচেয়ে ছোট, একেবারে দুধের বাচ্চা, আর বাকি ছেলেগুলির একটির বয়স 5 বছর, অপরটির 1.5 বছর। এবার এতগুলো ছেলে মেয়েকে একজন মায়ের পক্ষে সামলানো সম্ভব হয়ে উঠছিল না হয়তো। তাই একদিন কোনোভাবে যখন সেই মাটি তার দুধের বাচ্চাটিকে নিয়ে ব্যস্ত ছিলেন, সেই সময় তার 2 বছর বয়সী ছেলেটি, মানে 1.5 বছর বয়সী ছেলেটি, কোনোভাবে বাড়ির বাইরে বেরিয়ে আসে এবং খেলতে খেলতে একটা সময় সে ড্রেনের কাছে আসে এবং ড্রেনের মধ্যে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। অদ্ভুত ব্যাপার হলো, বাড়ির লোকজন বা আশেপাশের লোকজন কেউ এই মর্মান্তিক ঘটনার টেরও পায়নি। কিছুক্ষণ পরে যখন মাটি তার বাচ্চাটিকে খুঁজতে থাকে, তখন খুঁজতে খুঁজতে বাইরে এসে দেখে ড্রেনের মধ্যে সে বাচ্চাটি ভাসছে। সে এক অদ্ভুত বেদনাদায়ক ঘটনা। এরপর সে মিস্ত্রি পরিবারটি সে বাচ্চাটির মৃত্যুর পর যা যাবতীয় কার্যক্রম করতে হয়, তার আত্মার শান্তি কামনায় সেসব কোনো কিছুই না করে বাড়িটি ছেড়ে চলে যায়। এমনকি বাড়িওয়ালারাও সে বাড়িটিতে কোনো যজ্ঞ করায় না, কোনো পূজা পাঠ করায় না। এরপর থেকে সেই বাড়িতে যারা ভাড়া থাকতে এসেছিল, তারা 2 থেকে 3 দিনের বেশি সেই বাড়িতে থাকতে পারেনি। কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয়ে বা ভয় পেয়ে তারা সেই বাড়ি ছেড়ে দিয়েছিল। অর্থাৎ সে বাচ্চাটির মৃত্যুর পর আমরাই ছিলাম প্রথম পরিবার যারা 1 মাস যাবৎ সে বাড়িটাতে ছিলাম। অর্থাৎ সেই বাচ্চাটির আত্মাটি আমাদের সাথে ঘটনা ঘটাচ্ছিল যাতে আমরা সে বাড়ি ছেড়ে চলে যাই। হয়তো সে বাচ্চাটির আত্মা শান্তি পায়নি, নিজের ড্রেনের মধ্যে পড়ে মারা গিয়েছিল বলে। তাই হয়তো আমাকে দেখে কোথাও তার মধ্যে ঈর্ষা কাজ করছিল
যার কারণে সেই বাচ্চাটি আমাকে কোনোভাবে সেই ড্রেনের কাছে নিয়ে যেতে চেয়েছিল, বা বলা যেতে পারে আমাকে ড্রেনে ফেলে দিতে চেয়েছিল। এবং অদ্ভুত ব্যাপার হলো, যেদিন আমি হারিয়ে গেলাম কিছুক্ষণের জন্য, আমি নিজেও তো জানি না আমি কোথায় ছিলাম, কারণ তখন আমি অনেকটা ছোট। আপনাদের কি মনে হয় আমি কোথায় ছিলাম? কেউ আমাকে খুঁজে পায়নি। মনের মধ্যে এই খটকাটা থেকেই গেল। যাই হোক, এরপর বাবা যখন বাড়িতে এসে মাকে পুরো ঘটনাটা বলে, তখন মা আর বাবা একদিনের মধ্যে ছোট ঘর খুঁজে কোনো রকমে সেই বাড়ি ছেড়ে ছোট ঘরটিতে ভাড়া চলে যায়। এখানে বলে রাখি, আমার দিদিমা ঝাড়ফুঁক করতে পারতেন এবং আমার মামার বাড়িতে প্রত্যেক বছর শীতলা পুজো হতো। আমার দিদিমা মা শীতলাকে পেয়েছিলেন। তো আমার দিদিমার কাছে হয়তো সেরকম কিছু শক্তি ছিল, যার কারণে আমার দিদিমা আত্মাদের কখনো কখনো দেখতে পেত। বাড়ি ছাড়ার পর মা আমার দিদিমাকে সেই পুরনো বাড়িটিতে নিয়ে যায়, সেই ঘরটি বন্ধন করে দেওয়ার জন্য, এবং বাড়িটিতে কিছু পূজা পাঠও করিয়ে নেয়। আসলে আমার মা তো একজন মা, তার মনে হয়েছিল যে সে বাচ্চাটির আত্মা কষ্ট পাচ্ছে। ওই কারণে মা সেই ঘর বন্ধন করে এবং বাচ্চাটির আত্মার শান্তি কামনায় পূজা অর্চনার আয়োজন করে। অবশ্য বাড়ি এতে রাজি হয়েছিলেন বলেই এটা সম্ভব হয়েছিল। তবে দিদিমা যখন সব কাজকর্ম শেষ করেছিলেন, তখন মাকে এসে বলেছিলেন যে দিদিমা যখন বাড়িটি বন্ধন করার চেষ্টা করছিলেন, তখন সেই আত্মাটি কোনোভাবে দিদিমাকে ভয় দেখানোর চেষ্টা করছিল, সেই বাড়িটি বন্ধন করতে বাধা দিচ্ছিল। দিদিমা নাকি মাকে বলেছিলেন, ঘর বন্ধন করবো কিরে, ও তো ওখানে দাঁড়িয়ে আছে, আমাকে বন্ধন করতে দিচ্ছে না। যাই হোক, এরপর সব কাজকর্ম শেষ করার পর আমার মা বেশ কিছু খেলনা সে ড্রেনের কাছে রেখে আসে সেই বাচ্চাটির আত্মার উদ্দেশ্যে। তো এই ছিল আমার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা, বিশেষত আমার মায়ের সাথে ঘটা একটি ভৌতিক অভিজ্ঞতা, যা আজকে আমি তোমাকে লিখে পাঠাতে পারলাম। ঘটনাটি হয়তো অনেকটা বড় হয়ে গেল, তার জন্য দুঃখিত। ঘটনাটি সিলেক্ট হলে সেটি জানানোর অনুরোধ রইল, এবং কোন এপিসোডে সেটি পড়া হবে সেটিও জানানোর অনুরোধ রইল। অবশেষে বলবো, আমার অনেক অনেক ভালোবাসা নিয়েও অনেক অনেক ভালোবাসা জানাই আমাদের প্রেত কথা পরিবারকে। আমাদের পরিবার যেন এইভাবে এগিয়ে চলে, এভাবে 500, 1000 এবং এক সময় 10,000 এপিসোড যেন অতিক্রম করে। সদা ঘূর্ণায়মান পৃথিবীর মতো আমাদের প্রেত কথা পরিবারও যেন সদা বিরাজমান থাকে এই পৃথিবীর বুকে। শুক্রবার এবং রবিবারের রাত মানেই ভয় পাওয়ার রাত উইথ গৌরব। থ্যাঙ্কস আ লট। অসাধারণ একটি ঘটনা আমরা শুনলাম। দুটি ঘটনাই আমার বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং জানাবেন কোন ঘটনাটি অনেক বেশি ভালো লাগলো। এবং লাস্ট দিন আমরা যে ঘটনাটি শুনেছিলাম, একটি বড় ঘটনা, সেই ঘটনায় আমি জিজ্ঞাসা করেছিলাম যে মেয়েটির সাথে রুদ্রনাথের সম্পর্ক কি ছিল, এবং আপনারা বেশিরভাগ মানুষই কিন্তু খুব সুন্দর সঠিক উত্তর দিয়েছেন। কমেন্ট করেছেন রিয়া নস্কর, আমাদের মধ্যে রয়েছেন জয়শ্রী দাস, এবং আমাদের মধ্যে রয়েছে নীলরা চক্রবর্তী। লিখছেন, অসাধারণ একটি ঘটনা শুনলাম। রুদ্রনাথ এবং সুচরিতার মধ্যে বাবা মেয়ের সম্পর্ক ছিল। ঘটনায় সুচরিতার মায়ের ভূমিকা আমার মন ছুঁয়ে গেল। মা সত্যি মাই হয়, জীবিত হোক কি মৃত, সে সব সময় সন্তানের পাশে থাকে। কমেন্ট করেছেন জয়শ্রী দাস, আমাদের মধ্যে রয়েছেন প্রিয়া কুইন, মিষ্টি অ্যান্ড বাবাই, অরূপান রয়। লিখছেন, আরে জিও প্রেত কথা সত্যি সেরা ঘটনা দিচ্ছ দাদা, রাতের ঘুম আর মন দুটোই ঘটনার সাথে অনেক দূরে চলে যাচ্ছে। আমাদের মধ্যে রয়েছেন রিয়া নস্কর, প্রীতি অফিসিয়াল, অর্ণব। লিখছেন, এক্সেলেন্ট দাদা, লং লাইফ প্রেত কথা। প্রত্যেকেই প্রায় উত্তর দিয়েছেন যে রুদ্রনাথ আর সুচরিতার মধ্যে বাবা মেয়ের সম্পর্ক ছিল, এবং আপনারা একদম সঠিক উত্তর দিয়েছেন এই প্রশ্নটার। এবং আমার খুব ভালো লেগেছে যে গতদিনের এপিসোডটা আপনারা এত পছন্দ করেছেন, এবং প্রচুর কমেন্ট, মানে আমি যেই মুহূর্তে এখন পড়ছি সেই সময় হয়তো 24 ঘন্টাও হয়নি এখনো পর্যন্ত প্রেত কথার, কিন্তু তার মধ্যেই আমরা কিন্তু প্রায় 1000-এর উপর কমেন্ট পেয়ে গেছি। সো আমার মনে হয় এটা কিন্তু আমাদের প্রেত কথার জন্য খুব দুর্দান্ত একটা ব্যাপার যে প্রেত কথা 5 নম্বর বছরে এসেও হাজারটা কমেন্ট পেয়ে যাচ্ছে, এবং প্রায় কমেন্ট হয়তো 1500-2000-এর দিকে চলে যাবে আর কিছুক্ষণ বাদে। সো আমার এই যে আপনাদের যে এই ইন্টারাকশনটা, আপনাদের যে এই যোগসূত্রটা, এটা কিন্তু আমার খুব ভালো লাগে যে আপনারা এতটা অ্যাক্টিভ। প্রচুর ইউটিউব চ্যানেল আছে যাদের হয়তো এরকম অ্যাক্টিভ ফলোয়ার নেই, এবং আমরা এই দিক থেকে অনেক বেশি ধন্য যে আপনারা আমাদের সঙ্গে সবসময় আছেন এবং অ্যাক্টিভলি আছেন। প্রেত কথার একটা অ্যাক্টিভ ফলোয়ার রয়েছে, অ্যাক্টিভ ফ্যান বেস রয়েছে। এই অ্যাক্টিভ পরিবারটা কিন্তু খুব দরকার। মানে অ্যাক্টিভ পরিবার না থাকলে ঠিক জমে না ব্যাপারটা। যেমন মন্দিরা মল্লিক লিখেছেন যে, আমার মনে হয় রুদ্রনাথ আর সুচরিতার মধ্যে বাবা মেয়ের সম্পর্ক ছিল। আজ এত বছর ধরে প্রেত কথা শুনছি, তবে আজকের ঘটনা বেশ অসাধারণ। ঘটনা শুনে ভয়ের থেকে কষ্ট বেশি হয়েছে। ভেবেছিলাম আজকে হয়তো ঘটনা আসবে না, কিন্তু তারপর এত সুন্দর ঘটনা আজকে শুনতে পাবো ভাবতেই পারিনি। আমাদের মধ্যে রয়েছেন যে আকাশ অফিসিয়াল, বলছেন যে
সত্যি প্রথমবার আমার গায়ে কাঁটা দিচ্ছিল, অনেকবার খুবই ভয় পেয়েছি। আমার কাছে আছে এমন ঘটনা এবং খুবই ভয়ানক লাগলো। তোমার কাছে এরকম ঘটনা থাকলে ডেফিনেটলি আকাশ আমাদের পাঠিয়ে দাও। বৃষ্টি কমেন্ট করেছেন, ঘটনাটা অসাধারণ ছিল, কোনো মুভির থেকে কম ছিল না। রুদ্রনাথ আর কেউ না, সুচরিতার বাবা যে ডাকিনীর কাছে নিজের মেয়েকে বলি দিতে চেয়েছিল। আমাদের মধ্যে রয়েছেন পাপড়ি দাস, লিখছেন তপন প্রধান, আমাদের মধ্যে রয়েছেন অঙ্কিতা রয়, রিম্পা, কৃষ্ণ মণ্ডল, সুদীপ মণ্ডল, আমাদের মধ্যে রয়েছেন অনুসুয়া, লিখছেন ভাই রে ভাই কি শুনে ফেললাম, এটা জাস্ট অসাধারণ, এখনো মনে হচ্ছে চোখের সামনে পুরো জিনিসটা ভেসে উঠছে। জাস্ট অসাধারণ একটা ঘটনা। এন্ডিংটা যে এরকম হবে বুঝতেই পারিনি, রাতের ঘুমটাই পুরো উড়ে গেল। এছাড়া আরো অনেকেই কমেন্ট করেছেন, আপনাদের সকলের কমেন্ট পেয়েই কিন্তু আমরা সমৃদ্ধ হই। প্রত্যেক শুক্রবার এবং রবিবার ঠিক রাত 10টার সময় প্রেত কথার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 11টায় স্পটিফাইতে প্রেত কথার এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।